আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত। ভাই এই যে এই যে দেখেন এই 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 সেই ডকুমেন্টস, এই সেই নথি। এইটা হচ্ছে ইন্ডেমনিটি অধ্যাদেশটা যখন পাশ হলো তখন 1979 সালের পার্লামেন্টে যা যা আলাপ হয়েছে এটা হচ্ছে সেই বই। এখানে সব আলাপ আছে। তো আজকে 2026-এর পার্লামেন্টে যা যা হয়েছে সেইটাও তো রেকর্ডে থাকবে। এই যে আমাদেরকে আজকে ব্যান করার একটা আইন করে ফেললো বিএনপি, এটাও তো ইতিহাসে নথিভুক্ত হয়ে গেছে। একদিন আমি না থাকতে পারি, কোন তরুণ এসে বলবে আওয়ামী লীগকে বিএনপি এভাবে করেছে। বিএনপি এর আগে বলার চেষ্টা করেছে ইন্ডেমনিটি অধ্যাদেশটা আমরা জারি করিনি, এটা মোশতাক করেছে। কিন্তু ওরা ভুলে যায় যে চৌকস যারা মানে যারা ইতিহাসটা জানে তারা ঠিকই বলে যে পাঁচটা আপনারা করেছেন। কারণ ওনারা যদি এটাকে বিল আকারে না আনতেন তাহলে ইন্ডেমনিটি অধ্যাদেশ কোনোদিনই আইন আকারে আসতো না, বিচারটা করা যেত। খেয়াল করে দেখেন বিএনপি সেই দিনও এই আইনটাকে তারা, কারণ কি ওইটা যদি বিএনপি না করতো তাহলে জিয়াউর রহমান তো আসলে বেঁচে ছিল না, ও সরি, জিয়াউর রহমান তো তখনও বেঁচে। তো জিয়াউর রহমান এটাকে কেন পাশ করবে? কারণ সে তো জানে যে এই বিচার তারও হবে। এই যে আজকে ডালিম বলছে যে আমরা মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যা করার উৎখাত করার প্ল্যান করেছি জিয়াউর রহমানের সাথে বসে, কর্নেল তাহেরের সাথে বসে, তো বিচারটা তো তারও হতো। ফলে এই আইনটা তো তারা ঢুকাবেই। আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কেন করেছে? কারণ আওয়ামী লীগ না থাকলে বিএনপি মনে করছে যে আওয়ামী লীগের লোকজন সব তার কোলে এসে বসে থাকবে। ওরা এখনো আওয়ামী লীগকেও চেনে নাই, আওয়ামী লীগের নেতাকর্মীকেও চেনে নাই, আওয়ামী লীগের তৃণমূলকেও চেনে নাই। আওয়ামী লীগের তৃণমূল কি জিনিস আমার মতো একটা ছাপোষা মানুষ গত 2 বছরে বুঝে গেছে। আওয়ামী লীগের কোর সাপোর্ট কি জিনিস তৌফিক ভাই, আপনার হয়তো আইডিয়া আছে, অন্যদেরকে আমি বলবো আপনাদের অনেকেরই আইডিয়া নেই। আমরা তো ধরেন এলিট সমাজের প্রতিনিধির মতো ইংল্যান্ডে থাকি, বড় বড় মাছ খাই, রুই মাছ খাই, কাতলা খাই, মুরগির রান খাই, রোস্ট খাই, আরামেই তো জীবন যাপন করি, গাড়ি দিয়ে চলি, কত ভালো আছি ইংল্যান্ডের মতো দেশে। আমার যেই তৃণমূল কর্মীটা এই মুহূর্তে ও জানে না রাত্রেবেলাতে ও কি খাবে, আমি তো ওর জন্য কিছু করতে পারি নাই। ও তারপরেও বলে জয় বাংলা, মৃত্যুর আগে বলেছে আমি জয় বাংলা বলে মারা যাব। ওকে নিয়ে অনেক হাসাহাসি করছে, তুমি মুসলমানের ছেলে, তুমি তুমি কলেমা পড়বা না, তুমি জয় বাংলা পড়বা। ও তো কলেমাও পড়ে, জয় বাংলাও বলে, ওইটার ওরা বলে না। তো আমার তৃণমূলটা তো এমন আসলে। তো আজকে আমিও বলি যে আজকে যারা এই কালা আইন পাশ করলো, আমাদের তো পক্ষে বলার কেউ ছিল না, তখন তো পার্লামেন্টে তাও আওয়ামী লীগের কয়েকজন ছিল। আজকে আমরা বলছি যে একদিন আমরা দেখবো এটার জন্য ভোট শেষ, এখন তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট তাদের দরকার নাই, যারাই দিতে গেছে। রুমিন আপা, রুমিন আপার সাথে আমি একসাথে পড়েছি। রুমিন আপার আব্বা বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করেছে। রুমিন আপা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে রুমিন আপার আব্বা, আপনি দেখবেন যে ওনার যে বইটা আছে, খুবই বিখ্যাত বই, বইটার নাম হচ্ছে জাতীয় রাজনীতি কি যেন 1945 থেকে কত, মানে উনার আব্বার একটা খুব নাম, একটা খুবই বিখ্যাত বই আছে। সেখানে এদেরকে সূর্য সন্তান বলেছে, বঙ্গবন্ধুর খুনিদেরকে। বইটা পড়বেন আপনি, জনাব অলি আহাদ। কিন্তু আওয়ামী লীগ আমলে তাপস ভাই যখন দক্ষিণের মেয়র ছিলেন বা এমপি ছিলেন ঢাকা 10-এর, অলি আহাদের নামে কিন্তু একটা আটের এতে নাম নাম দেওয়া হয়েছে। শুধু ওই ইন্ডেমনিটি অধ্যাদেশ যিনি পাশ করেছেন, যেই স্পিকার, ওই যে মির্জা কি যেন ওনার নাম, মির্জা গোলাম হাফিজ, তার নামে কিন্তু রাস্তা আছে আটের এতে, অলি আহাদের নামে রাস্তা আছে। এগুলো সব আওয়ামী লীগের আমলে হয়েছে, বা বিএনপির আমলে যদি হয়েও থাকে, মানে খোকা সাহেবের আমলে একটা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ এগুলো কখনো ভাঙেনি। এইটা মনে করে যে বঙ্গবন্ধুর নামে এই বলেছে সেই বলেছে না, যে যার যার প্রাপ্য সম্মান ওই জায়গাতে দেওয়া হয়েছে। তো রুমিন আপা চাইলেই বলতে পারতেন, রুমিন আপা বিএনপির কাছেও তার কোনো কিছু নাই, তার সমস্ত চাওয়া পাওয়া কিন্তু এই তার কনস্টিটিউয়েন্টের যারা মানুষজন আছেন, নাগরিক আছেন, অধিবাসী আছেন, তাদের কাছে। তিনি কিন্তু আজকে ইতিহাসে তিনি খুবই একটা স্বর্ণময় জায়গাতে থাকতে পারতেন, যে একটা মানুষ স্ট্যান্ড নিয়েছিল, সেই সুযোগ তিনি হারিয়েছেন। আমি তার কাছে কোনো এক্সপেক্ট করি না, কারণ উনার বাবা তো এদেরকে সূর্য সন্তান বলেছিল, তাই না? বঙ্গবন্ধুর খুনিদেরকে একটা অসাধারণ, তাদেরকে
মানে পিঠ চাপড়ে দেওয়ার মতো প্রশংসা করেছিল। আপনি বইটা পড়বেন, বইটা পড়লেই দেখতে পাবেন। এটা আমার বানানো কথা না। বইটা হাতের কাছেই আছে, খুঁজে বের করে পড়লে এখনই পড়ে দিতে পারতাম, বাট ওই আগ্রহটা এখন আমার আর নাই। রাজপথ আওয়ামী লীগকে কমপ্লিটলি, আওয়ামী লীগকে একেবারে মানে সভানেত্রী আছেন, প্রেসিডেন্ট সদস্যরা আছেন, আমি নিশ্চিত তারা এই চিন্তা ভাবনাগুলো তো করছেনই। আমরা ছোট মানুষ, এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি যে কথা বলা তাও না, কিন্তু আওয়ামী লীগকে একটা ঢেলে সাজানোর নেত্রী নিশ্চয়ই এগুলো উনার মতো করে উনি এক ধরনের প্ল্যান আছে, দলের জ্যেষ্ঠ নেতাদের প্ল্যান আছে, এগুলো তো আছেই। বাট আমি সার্বিকভাবে একজন আউটসাইডার হিসেবে, বাইরের মানুষ হিসেবে আমি বলবো যে আওয়ামী লীগকে সংগঠিত করে নেতাকর্মীর সাথে একত্রিত হয়ে প্রত্যেকটা আলাদা আলাদা কনস্টিটিউন্টে একেবারে জোট বেঁধে, গাঁট বেঁধে, কমিটি টমিটি দিয়ে একদম পরিপূর্ণ কার কি রোল অনলাইন অফলাইনে একদম রাস্তায় নেমে যাওয়া ছাড়া আমি কোনো রাস্তা উপায় বা দেখি না। একই সাথে আইনি লড়াইটা করারও চেষ্টা করতে হবে, যদিও জানি এন্ড অফ দ্য ডেতে এইটা নিয়ে কোর্টে গেলে রেজাল্ট কি হবে, তারপরেও আমাদেরকে লড়াইটা জারি রাখতে হবে। আন্তর্জাতিক যেই সম্পর্কগুলো আছে এগুলাকে স্ট্রেংথেন করতে হবে এবং আরো তীব্রতর করতে হবে। এটাই হচ্ছে আমি মনে করি। কারণ আমরা অতীতে দেখেছি যে আমাদের যারা সিনিয়র লিডাররা ছিলেন, তোফায়েল আহমেদ থেকে শুরু করে আব্দুস সামাদ আজাদ, ওই সময়ের যে সিনিয়র লিডার আমির হোসেন আমু, আবুল হাসনাত আবদুল্লাহ, এখন কিন্তু এই তরুণদের মধ্যে এরকম একটা বেস তৈরি করতে হবে। এই বেসটা যেন ওই আমাদের যারা আগে সংগ্রাম আন্দোলন করেছে, তারা যেভাবে লড়াই করেছেন আওয়ামী লীগকে, এই আওয়ামী লীগকে একেবারে শেষ করে দেওয়ার পায়তারা থেকে গ্রেনেড মেরে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে তারেক রহমান, ইউ নো ইট। সো সেই সময় যদি টিকে থাকতে পারি আমরা 2004 সালে, এখন কেন না? সো আমাদেরকে এটার জন্য রাজপথ এবং ইন্টারন্যাশনাল সম্পর্কগুলোকে খুবই শক্তিশালী করা, আমাদের কমিটিগুলো সমস্ত কিছুকে টেক কেয়ার, লুকভাল করা, দেখভাল করা, একেবারে ঢেলে সাজানো, এগুলোর কোনো বিকল্প আমি দেখি না, এবং রাজপথের আমি কোনো বিকল্প দেখি না। অনলাইনে ন্যারেটিভ আমরা তো তৈরি করছি, বলছি বুদ্ধিবৃত্তিক জায়গাতে, একই সাথে রাজপথের কোনো বিকল্প আমি দেখি না। আমি নিশ্চিত বাংলাদেশ আওয়ামী লীগ এই ফিরে আসাটা এবছরই সেটা হবে, এবং ছাত্র জনতা আস্তে আস্তে তারা তো বিতৃষ্ণা পেয়ে গেছে, তারা বুঝতে পারছে যে আমরা কি ভুল করেছি। এই ছাত্ররাও আমাদের সাথে এসে দাঁড়াবে। আমি এই আশা রাখি, বিশ্বাস রাখি। আমি জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, কথা শুনছিলেন ব্যারিস্টার নিজম মজুমদার, আমার যিনি আমার কিন্তু প্রফেশনাল টাইটেল ব্যারিস্টার এন্ড সলিসিটর। কেমন যে বর্তমানে এই সরকার যে চীনের গোলাম, এটা কি ভারত জানে না? ভারত জানে, শুধু আমেরিকার গোলাম না তো, চীনেরও গোলাম। আপনি দেখেন আমার ভাবির পোলাদের চীনে দাওয়াত দেয়, নাস্তিক চীন, কমিউনিস্ট চীন, বাংলাদেশে কমিউনিস্টদের গালি দেয়, এদের ভোট দিবা না, এদের সাথে চলবা না, এগুলো মুসলমান না। কিন্তু কমিউনিস্ট চাইনাতে যাইতে এদের খুব ভালো লাগে, খুব আরাম লাগে। আমার ভাবির পোলাদের দাওয়াত দিয়েছে চায়না, কিন্তু বাংলাদেশে কোনো সিংহ বামেরা কিন্তু দাওয়াত দেয় নাই। জানে নাকি এই গভর্নমেন্টটা যে চীনের কথায় উঠে বসে, এটা তো জানে। তো ভারত উদ্বেগ দেখাবেই। ভারত এই দেশ আমেরিকাপন্থী হওয়ার চাইতে, পাকিস্তানপন্থী হওয়ার চাইতে চীনপন্থী হইলে বেশি উদ্বেগ দেখাবে ভারত। কারণ ভারত চীনকে নিয়েও তাদের কনসার্ন আছে। চায়নার সাথে বাংলাদেশের যখনই কাইটে পিরিতি হবে, ভারতকে বাদ দিয়ে, মানে ভারতকে সাথে রাখলে আবার কিছু বলবে না। তো এই দেশে যারা সরকার, এরা তো চায়নার কথায় কাজ করবে। এটা তো ভারত যেন উদ্বেগ তো দেখাবেই। কারণ আপনি যখন খাবেন ভারতের চাউল, ডাল, নুন, তেল সব ভারতের, গীত গাবেন, ভাত খাবেন ভাতারের, গীত গাবেন নাঙ্গের, সে তো উদ্বেগ দেখাবেই। সেজন্য উদ্বেগ নির্দিষ্ট করে বলতে হবে কেন? খলিলুর রহমান জানে না? সবকিছু বলে দিতে হবে? সবকিছু বলে দিতে হয়? বাংলাদেশ তো জানেই 10টা অস্ত্র দিয়েছিল বিএনপি, এটা ভারত ভুলে গেছে? আপনাদেরকে স্থির, সাহসী এবং লিবারেল হইতে হবে। অর্থাৎ আমাদের ব্যবসায়িক স্বার্থকে আগে দেখতে হবে যে কোথায় কি। এখানে আপনি ভারত এবং চায়না দুইজনকে সমানভাবে তাদের সাথে থাকতে হবে। কম বেশি করবেন সেটা হবে না, কেউ মানবে না। চায়নাও মানবে না, ভারতও মানবে না। চায়না, শেখ হাসিনার সরকার যাতে 100% ভারতের দিকে ঝুঁকে না পড়ে, সেই জন্য কিন্তু আওয়ামী লীগ সরকারকে প্রথম স্বীকৃতি দিয়েছিল কোন দেশ? ভারত না? ওই যে শেখ হাসিনার সরকার যে সমালোচনা, কোন দেশ স্বীকৃতি দিয়েছিল? চায়না। কারণ তারা বিজনেস বুঝে। তারা বিজনেসের সাথে 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 শেখ হাসিনার সাথে তারা মিল হয়ে গিয়েছিল। কারণ জানা যায় নইলে ভারত এখানে সমস্ত কিছুই দখল করে নিবে। তো ঐরকম বিষয়টা তো এরকম আছে। বাংলাদেশেরও উচিত, যে সরকার আছে, যদি তারা বাংলাদেশের ভালো চায় এবং তারাও যদি তাদের ক্ষমতা স্থায়ী করতে চায়, তাহলে অবশ্যই ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে।
আমি বলে দিয়েছি তো, বাংলাদেশ চলে কার উপরে? মধ্যপ্রাচ্যের উপরে রেমিটেন্স নির্ভর করে। তারপর আপনার চায়নার সাথে যেটা বললেন কাঁচামাল এবং অন্যান্য সুবিধা, ইনভেস্টমেন্ট, আমেরিকার সাথে ইনভেস্টমেন্ট এবং কূটনীতি, আর ভারত। এই কয়টা দেশই তো আমাদের উপরে সবচেয়ে বেশি প্রভাবশালী। আমেরিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইরান না, কিন্তু ইরানের কোনো অর্থনৈতিক আমাদের কিছুই নেই তার সাথে, ৫ পয়সার উপকার হয় না। মিডল ইস্ট অন্যান্য দেশ, মানে মিডল ইস্ট ধরলাম, ভারত, চায়না, আমেরিকা, এই কয়টা দেশের উপরে আমাদের অর্থনীতি নির্ভর করে। আমাদের কূটনীতি ওইভাবে সাজাতে হবে, আমাদের অর্থনীতি ওইভাবে সাজাতে হবে। কারো উপর 100% ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, আবার কারোর সাথে সরাসরি বিরোধ করা যাবে না। আমেরিকার সাথে বিরোধ করলে আপনার দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হবে, কোনো সন্দেহ নেই। কূটনৈতিকভাবে দুর্বল হবে, সন্দেহ নেই। মধ্যপ্রাচ্যের সাথে পাঙ্গা নিলে আমার রেমিটেন্স আসা বন্ধ হয়ে যাবে। যদি আমরা নিজেরা কামলা না দিয়ে নিজেদের তৈরি করি তাহলে আলাদা কথা। যদি আমরা স্বয়ংসম্পূর্ণ দক্ষ হই তাহলে সৌদি আরবে কামলা না দিয়ে আরো দেশ আছে, কিন্তু আমরা তো সব অদক্ষ কামলা। এই জন্যই 50,000 টাকাটা 5 লাখ হয়ে যায়, কেউ কিছু বলে না। এরা যখন এয়ারপোর্ট দিয়ে যায় তখন তুই তুকারি করে বলে। শুধু যাতে তুই তুকারি বলে, এটা কিন্তু শুধু এয়ারপোর্টের বদমাইশদের দোষ তা না, অফিসারদের দোষ তা না, এটা আমাদেরও ঘাটতি আছে। কারণ যে কামলা তারা তুই তুকারি বলবো না, কি বলবো? তারা দুলাভাই বলবে। কিন্তু আমরা যদি তাদের দক্ষ বানাইতাম, এই প্রত্যেকটা আজকে যাদের তুই তুকারি বলতেছে এবং মধ্যপ্রাচ্যে কামলা দিতে চাইতেছে, এদের যদি দক্ষ কারিগর গড়ে তুলতে পারতাম, তাহলে যখনই তুই করে বলতো তখন তারা ঘুরে দাঁড়াইতো। এরা ঘুরে দাঁড়ায় না। আর যদি এরা দক্ষ হইতো তাহলে তুই করে জি। বলতো না। আপনার বাড়ির দক্ষ কর্মচারীকে আপনি খারাপ ব্যবহার করেন না। তো সব দেশের সাথে মিলে চলতে হবে, ভারতের সাথে বেশি মিল দিতে হবে। অন্য দেশের সাথে চলে আপনি গরিব হবেন, না খায় মরবেন না। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে আপনি না খায় মরবেন। এটা বহুবার ধরে বলে আসতেছে। আমাদের এরা তো ঝামেলায় পড়েই আছে। তিস্তা চুক্তি আপনি তিস্তার আপনি আপনার যে মেগা প্ল্যান করবেন, সীমান্ত হইলো ভারতের সাথে আর বাংলাদেশের, আপনি চাইনার ডাইকে আনবেন, আপনার সাথে বিরোধ হবে। কয়ে আমাদের গ্রামে একটা কথা আছে জামান করে, এই গায়ের মন্ডল ও গায়ের কি আনসার ঘোড়া বাতর দিয়ে নে, এরকম একটা বক্তব্য আছে। তুমি ওই গায়ের বাড়ির মন্ডল হইতে পারো, ক্ষেতের ক্ষেতের বাতর মানে ক্ষেতের আইলের উপর দিয়ে যাইতে হবে, ক্ষেতের মধ্যে যাইছো না, তুমি এই বাড়ির মন্ডল না। তো সীমান্তে তাকাব্বুরি মানবে না ভারত, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। আমার নিজের দেশের ভিতরেই যদি আমি অন্যজনকে দাওয়াত দেই না, আরেকজন মানে না। আর ভারতের সীমান্তে আপনি তিস্তার মেগা প্ল্যান করবেন, এটা মেনে নিবে? কেউ মেনে নিবে না। কেন মেনে নিবে? রাশিয়া কি ইউক্রেনকে মেনে নিছে? মেনে নেয় নাই। তো এখানে মেনে নিবে কেন? ওই যে ভারতের 7 সিস্টার হুমকি দিয়ে এখন সেখানে ঘাঁটি হচ্ছে, আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড রেল লাইন হচ্ছে, আন্ডারগ্রাউন্ড রোড হচ্ছে। সবকিছু তারা করে ফেলছে। ভারত এটা মেনে নিবে না, এটাই স্বাভাবিক। আপনি ওইখানে তিস্তা ব্যারেজ বানাবেন, তিস্তা ব্যারেজ নির্ভর করে ভারতের উপরে। কারণ পানি কি বাংলাদেশ থেকে তো আর তিস্তা দিয়ে ভারতে যায় না, ভারত থেকে পানি আসে। তো আপনি কি করবেন ওখানে? বেড়া দিবেন, ওয়াল করবেন যাতে পানি না আসে? সম্ভব? ভারতকে ছাড়া আপনি তিস্তা মেগা কেন? আজ পর্যন্ত ভারত থেকে পানি বন্টন চুক্তি আপনি সফল করতে পারেন নাই, কেন্দ্রীয় সরকার দেওয়ার পরেও। মমতা ব্যানার্জি দেয় নাই জল, আপনি কি করতে পারবেন? মমতা ব্যানার্জির সাথে আপনি সুদূর বুদুর করে পারেন নাই, আর ভারত সরকারের সাথে সুদূর বুদুর করে ওটা মেনে চলবে? ওটা কেউ মানবে ওরা? এখানে এখানে আমার মনে হয় সেটা ভারতের সাথে চুক্তি করতে হবে আপনাকে। তার সাথে সেটা সমঝোতার ভিত্তিতে কাজ করতে হবে। নাহলে তো আপনি টিকবেন না। আর এই যে চীন আর ভারতের যে ঝামেলা, আমাদের শুধু চীন ভারত না, আমাদের বন্দর নিয়ে কয়দিন পর ঝামেলা হবে। সেখানে ভারত থাকতে চাইবে, চায়না থাকতে চাইবে, রাশিয়া থাকতে চাইবে, আমেরিকা থাকতে চাইবে, জাপান থাকতে চাইবে, শুনেছি আরো কোনো দেশ চলে আসতে চাইছে। তো এগুলো তো ঝামেলা হবে। আমাদের এগুলো কূটনৈতিক শক্তি লাগবে ওইভাবে হ্যান্ডেল করার জন্য। আমাদের ওই কূটনৈতিক সক্ষমতা নেই। আমাদের সমস্যা আছে। আমাদের যেকোনো দলই বলেন, আমাদের কূটনৈতিক শক্তি খুবই দুর্বল। দেশে, বিদেশে তাদের ভাষাগুলো দেখেন না? তাদের রাজনৈতিক ভাষা সব দলের। কূটনীতি আলাদা জিনিস। আপনি ব্রাজিলের দিকে তাকান, আপনি ভারতের দিকে তাকান, আপনি ইউরোপের দিকে তাকান, বা আপনি অন্যান্য ল্যাটিন আমেরিকার দেশগুলোতে তাকান, আর্জেন্টিনার দিকে তাকান। তাদের যে কূটনৈতিক শক্তি, সফলতা, মেধা, আমাদের সেগুলো আছে। ভারত সারা পৃথিবীতে এত শত্রুতা, তারা কিন্তু বাংলাদেশ, পাকিস্তান নিয়ে বসে নেই। ভারতেরা কেউ যদি মনে করে পাকিস্তানকে নিয়ে ভারত ভাবে, ভারতের ওই সময়ই নেই। ভারত ভাবে চাইনাকে নিয়ে ন্যূনতম। বাংলাদেশকে নিয়ে তো ভাবেই না, হাসে। বাংলাদেশের মানুষ যখন হুমকি দামকি দিছে না, ভারতের লোকজনের সাথে আমার কথা হইতো, ভারতের কিছু লোকজন হাসতো, তারা তুমি করে বাংলাদেশের মানুষ পাগল হয়ে গেছে। হ্যাঁ, আপনি দেখেন, আপনি এখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রত্যেক মানুষকে, মানে যারা কূটনীতিতে আপনি চেহারা দেখে নিয়োগ দিলে চলবে না।
ওইখানে দক্ষ প্রফেশনালদের নিয়োগ দিতে হবে। প্রফেশনাল কূটনীতিক, যার দেশপ্রেম থাকবে এবং সেই সাথে প্রফেশনাল। এই সমস্ত লোকদের কূটনৈতিক হিসেবে নিয়োগ দিবেন। নাহলে হবে না। দালাল, রাজনৈতিক চামচা। কূটনীতি আলাদা জিনিস। কূটনীতি টোটালি আলাদা জিনিস। তাতে দেশপ্রেম যদি থাকে, দেশ অনেক। আপনি দেখেন অজিত দোভালের দিকে তাকান, রামলা ছিল না, এই যে এস জয়শঙ্কর আমলা ছিল না, কিন্তু দেখেন তারা দেশের জন্য, আমলারা দেশের জন্য ভালো করে না, তারপরে দেখেন এদের দিকে তারা কত বড় কূটনীতিক। এই সরকার, ভারতের সরকার টিকে আছে এই দুইজন মানুষের উপরে, তাদের কূটনৈতিক তৎপরতা। এ তো আমাদের দেশে এরকম কূটনৈতিক ব্যক্তি লাগবে, যাদের দেশপ্রেম থাকতে হবে। কি চায়? আপনি নিয়োগ দিচ্ছেন, রাষ্ট্রদূত হয়ে বসে থাকে। আমি 4টা দেশের রাষ্ট্রদূতের খবর জানি। তারা নিজেদের আত্মীয় স্বজন আর নিজের ব্যবসা ছাড়া কিছু বুঝে না। দেশের কি হলে তাতে যায় আসে না। এদের দিয়ে আপনি চালাইতে পারবেন? পারবেন না। আপনার যে ব্যবসায়িক লবিং, এগুলো শক্ত করতে হবে। আপনি দেখেন না, দুবাই, আবু ধাবির সুলতান, সরি, মানে দুবাইয়ের আমির উমরারা 200 লোক নিয়ে চলে আসলো 2 ঘন্টার নোটিশে। তারা নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ফোন দিল যে আমি আসতেছি, চা খাবো। আপনাকে মাথা থাকতে হবে এইদিকে। তারা আসছে ব্যবসায়িক কারণে। আমাদের কোথায় আছে? ওই কোথায় আশিক না ফাসিক নিয়োগ দিয়েছে। ওর পিছনে যে টাকা খরচ করছে, আমার পিছনে খরচ করলে এতদিন বাংলাদেশে 1 লাখ কোটি টাকা বিনিয়োগ আনতাম। আপনি ওগুলো লোক হইলে ফ্যাশনেবল লোক আনলে হবে নাকি? এদের দিয়ে আপনি ওই যে একটু কথা বলতে পারলেই হয়ে গেল? আমি কথা বলতে পারি বলে আপনি আমারে মাউথ পিস বানায় দিবেন বাংলাদেশের হবে? দেশপ্রেম থাকতে হবে, যোগ্যতা। আপনি, আপনাকে ওই ধরনের লোকগুলো বিনিয়োগ আনতে, আর দেশের সাথে এই যে চায়না ভারতের যে বিরোধ, এইখানে আপনাকে এমন একটা ব্যক্তিকে রাখতে হবে যিনি ভারত এবং দিল্লি এবং বেইজিং কে ম্যানেজ করতে পারবে। এরকম মেধাবী দক্ষতা যে মানুষগুলোর ভারতের রাজনীতি, ভারতের কূটনীতি, চায়নার রাজনীতি, চায়নার কূটনীতি সম্পর্কে বিশদ জ্ঞান রাখে। আপনি যদি এখানে যায় সেরা ওই হিরো আলমরে নিয়ে দেন যে তুমি কূটনীতিক হও, হবে? আমার ভাবির পোলাদের যদি পাঠানো হবে? ভারত সম্পর্কে তো ভারতের ভ তো জানে না, বেইজিং এর ব তো তারা জানে না। কি করবে তারা ওইখানে? স্টাডি আছে তাদের? কূটনীতি আলাদা জিনিস। বাংলাদেশের রাজনীতি করা আলাদা, এমপি হওয়া, মন্ত্রী হওয়া এক জিনিস, আর কূটনীতি আলাদা জিনিস। আপনাকে মেনে ওই মেধা থাকতে হবে, সাথে কিন্তু দেশপ্রেম। শুধু মেধা থাকলে হবে না। আমি বলছি না যে যারা রাষ্ট্রদূত বা কূটনীতিতে আছেন, আমলা আছেন, তাদের মেধা নাই, তা বলি নাই। তাদের দেশপ্রেমের অভাব রয়েছে। আমি বলছি না, এই যে ডাক্তারের কথা বললাম, ডাক্তার কিন্তু অযোগ্য না। তাদের প্রেম, মানব প্রেম, ব্যবসা করেন, কিন্তু ব্যবসা করতে গেলে সঠিকভাবে করেন, সেটা তাদের নেই। সেটা বলেছি আমি। প্যাথোলজিতে এই ডাক্তারদেরই আপনি বিদেশে পাঠান, তারা ভালো করতেছে না। বাংলাদেশের ডাক্তার আমেরিকা নাই, বাংলাদেশের ডাক্তার ভারতে নাই, বাংলাদেশের ডাক্তার মিডল ইস্টে নাই, বাংলাদেশের ডাক্তার ধর সেখানে তো ভুল করে না। বাংলাদেশে কেন ভুল করে? কারণ সিন্ডিকেট ভালো। আমি আবারও বলি, আমাকে একজন মেসেজ করেছেন, ডাক্তার মনে হয় তিনি। আপনার কথা উনি বলেছেন যে সব ডাক্তার কেন না, এখানে সিন্ডিকেট, আপনি ভালো ডাক্তার হলে পারবেন না। একটা ডাক্তার যে ভালো, তারা তো কোনো প্রাইভেট হসপিটাল নেবে না। কারণ প্রাইভেট হসপিটালে গেলে আমার যার দরকার, তার সাথে যদি 5টা ডায়াগনোসিস বেশি না দিল, তার চাকরি থাকবে? আপনি চাইলেও পারবেন না, সিন্ডিকেটে বন্দি আপনি। কেউ পারবেন না, সেটা বলেছি আমি। ডাক্তার খারাপ তা আমি বলি নাই। বাংলাদেশ থেকে পড়ে বিদেশে মানুষ ডাক্তার হয় নাই। শ্রীলঙ্কার লোক বাংলাদেশে পড়ে না, নেপালের লোক বাংলাদেশে পড়ে না, ভারতের লোক বাংলাদেশে পড়ে না, তারা গিয়ে তাদের দেশে চিকিৎসা করে না। কেমনে করে? কিন্তু বাংলাদেশে পারে না। এরা এবার বাংলাদেশে গেলে, এই যে দেবী শেঠি বা ভারতের এত বড় ডাক্তার বাংলাদেশে আসতে বলেন না, ফেল মারবে। ফেল মারছে না? যেদিন তিনি চিটাগাঙে ঘোষণা দিলেন তার একটা সেমি হসপিটাল, আমি সেদিনই লিখছিলাম এটা ফেল মারবে। ফেল মারছে না? বাংলাদেশ হলো ফেল মারার জায়গা। এখানে আপনি চাইলেও ভালো কাজ করতে পারবেন না। ওই যে বাংলাদেশে একজন মানবিক ডাক্তার, কতটুকু মানবিক আমি জানি না, তার কাছে বিএনপি লোক গিয়ে চাঁদা চায় নাই? চেয়েছে কিনা? পরে তারা বলছে এটা বিএনপি করে না। এই দেশে আপনি ভালো কাজ করতে পারবেন না, সবকিছু সিন্ডিকেটের মধ্যে। ভালো কাজ আপনি করতেই পারবেন না। করতে গিয়ে দেখেন, যুব দলের, যুব দলের আরে আমি ঢাকাতে লোকজন চাঁদা পরে না চেয়েছে, এই ধরনের অভিযোগ ছিল। পরে না করেছে। ঢাকাতে আমি গরমকালে পানি দিতে গেছিলাম, মাগনা পানি খাবো। আমার পরিচিত এলাকা ঢাকার ভিতরে, যাদের কাউন্সিলর সহ আমার পরিচয়, ওইখানে এলাকার পোলাপান আমার কাছে টাকা চাইছে যে মাগনা পানি খেলেতে গেলে তাদের আগে টাকা দিতে হবে। আমি আমার বাপের টাকা, আমার কামাই করার টাকা, আমি মানুষের পানি খাওয়াবো গরমকালে, তাদের ছাতা দিতে হবে। আমি অবাক হয়ে গেছি, তাকে যে মুক্তি দিয়েছে এটাতে আমি অবাক হয়ে গেছি। খবরটা আমি প্রথমে বিশ্বাস করি নাই, আপনি যেহেতু বলেন বিশ্বাস করলাম। এটা রহস্যজনক। আমি বলছি না যে আপোস করেছেন তিনি, এটা আমি বলতে চাই না। এটা রহস্যজনক, যেখানে আওয়ামী লীগের 85-80 ঊর্ধ্বের ব্যক্তিরা জামিন পান না,
হঠাৎ করে এরে জামিন পেলে ওর জেল গেট থেকে নিয়ে যায়, হঠাৎ করে আমাদের শারমিন আপাকে ছেড়ে দিলেন। শয়তান যখন ভালো কাজ করে তখন আর সন্দেহ বেশি করতে হয়। একে ছেড়ে দেওয়া মানে দাল মেকুচ কালা হয়, সেটা আমরা কিছুদিনের মধ্যে হয়তো 10 দিনের মধ্যে, সর্বোচ্চ 7 দিন বা 1 মাসের মধ্যে জেনে যাবো ওনাকে কেন এত দ্রুত ছেড়ে দিয়েছেন। শুনেন, এগুলো করে লাভ হবে না। বাংলাদেশে শেখ হাসিনা যতক্ষণ জীবিত থাকবে, আপনি আল্লাহর ফেরেশতা এনে দিলেও আওয়ামী লীগের কর্মীরা তারা মানবে না। কেন মানবে? কেন মানবে? আমাকে এটা বুঝায় বলেন। শেখ হাসিনার উপরে শিরীন শারমিন নিজেরা কোনোদিন দাবি করবে যে আমি আওয়ামী লীগের নেত্রী? সরকার হলো চেষ্টা করে আইবি রহমানকে দিয়ে, দুষ্ট লোকেরা বলে আইবি রহমানকে দিয়ে চেষ্টা করা হয়েছে, সাবির হোসেন চৌধুরীকে দিয়ে চেষ্টা, মানবে কেন? আওয়ামী লীগ মানবে? আমিই তো মানবো না। আমি তো আওয়ামী লীগ করি না, আমিও তো মানবো না। শিরীন শারমিন সে আওয়ামী লীগের কে? তারাই মানবো। শেখ হাসিনা জীবিত আছে এখন, তাকে কেন মানতে যাবো? কি কারণে মানবে? আমাকে এটা বুঝায় বলেন। সরকার চেষ্টা করতে পারে, কিন্তু এটা কাজে খাটবে না। এই তথাকথিত সব সরকারই চেষ্টা করে। এরশাদের আমলেও চেষ্টা করা হয়েছিল বিএনপি ভাঙিয়ে ফেলার জন্য, টুকরা টুকরা করার জন্য। এরশাদের সেক্রেটারি তার বইয়ে লিখছে, সেটা আমি পড়েছি, যে তখন 2 দলকেই সেনাবাহিনী দেখেন কত খচ্চর। সেনাবাহিনী বুদ্ধি দিয়েছিল সব দলকে ধ্বংস করে দেন। তখন বলছিল না, একটা দলকে টিকিয়ে রাখতে হবে। কোন দল? যে আওয়ামী লীগকে টিকিয়ে রাখো। তখন বিএনপিকে ভাঙার চেষ্টা করেছিল। এমন কোন চেষ্টা এরশাদ করে নাই দল ভাঙার জন্য। বিএনপিকে ধ্বংস করতে পারছেন আপনি? কোন নেতৃত্ব মেনে নিয়েছে? এই যে 16 বছর বিএনপির কোন নেতা ছিল না, তারেক রহমান চলে গেছিল, খালেদা জিয়ার খুঁজে পাওয়া যায়নি। বালুর ট্রাকই সরাইতে পারেনি তারা তাদের অফিসের সামনে থেকে। পারছিল? পারে নাই। তো সেই দল কি আপনি ভাঙতে পারছেন? বিএনপি তো, আওয়ামী লীগ তো কম চেষ্টা করেন, ভাঙতে পারছেন? পারেন নাই। তাহলে আপনি কিভাবে আওয়ামী লীগকে ভাঙবেন? আওয়ামী লীগের মতো একটা দল, যে দল বিএনপির চাইতে স্ট্রং, সবসময়ই ছিল, এখনো স্ট্রং, সেই দলকে কেউ মানবে? শেখ হাসিনা জীবিত, সজীব অজিত জয় জীবিত। এখন বলবেন যে পরিবারতন্ত্র হইলো। এই দেশ তো পরিবারতন্ত্রই মানবে, আর কি মানবে আপনাকে? এই উপমহাদেশ পরিবারতন্ত্রে চলে। আপনি চাইলেই হবে? আপনি চাইলেই ভাঙতে পারবেন? বামপন্থীরা চাপা মারে, পরিবারতন্ত্র ভাঙবো। ওরা নিজেরাই তো পরিবারতন্ত্র করে রাখে। বউ জামাই মিলা সভাপতি সেক্রেটারি, বউ জামাই মিলে এমপি মন্ত্রী, বউ জামাই মিলা সব দলের সবকিছুই তারা। তারা ভাঙতে পারবে? শালা দুলাভাই খালু মিলে দল করে, বান্ধবীরে দলের নেতা বানায়, নাহলে গার্লফ্রেন্ডের বানায়, নাহলে বউরে বানায়। এরা পারবে? এরা আবার বলে যে আত্মীয়করণের বাইরে, যে সিন্ডিকেটের বাইরে যাচ্ছে, মানে সিন্ডিকেট বলে, এটা পারিবারিক সিন্ডিকেট। তারা পারবে? বাংলাদেশের শিরীন চৌধুরীকে কেন মানবে? আমাকে বুঝায় বলেন। আওয়ামী লীগের কেন দেয়? আওয়ামী লীগের একটা কর্মী তাকে সমর্থন দেবে, একটা ভোট। আওয়ামী লীগের একটা কর্মীও তো তারা ভোট দিবে না, মানে তার দলের প্রধান হিসেবে ভোট দিবে। সরকার এটা করতে পারে, কিন্তু এটা বুমেরাং হবে। এটা তাদের ব্যর্থ হবে। সাবের হোসেন চৌধুরীকে দিয়ে পারে নাই, আইবি রহমানকে দিয়ে পারে নাই, শিরীন চৌধুরীকে দিয়েও পারবে না, পারার কথাও না। যতক্ষণ শেখ হাসিনা জীবিত আছে, আপনি শেখ হাসিনার কোনো বিকল্পই নাই। শুধু শেখ হাসিনার বিকল্প দলের না, বাংলাদেশও নাই, প্রমাণ হয়ে গেছে। এখন আওয়ামী লীগ তো বলতো, আমরা বিশ্বাস করতাম না। আওয়ামী লীগ বলতো শেখ হাসিনার বিকল্প নাই, এটা তখন আমরা বিশ্বাস করিনি। কিন্তু এখন তো প্রুভ হয়ে গেছে, বাংলাদেশ চালানোর জন্য শেখ হাসিনার বিকল্প নাই। শেখ হাসিনা হচ্ছেন একজন ক্রাইসিস ম্যানেজার। শেখ হাসিনা প্রমাণ করে দিয়েছেন, শেখ হাসিনা না, এরাই প্রমাণ করে দিয়েছে, যারা এখন ক্ষমতায়, এবং যারা 18 মাস ক্ষমতা, 17 মাস ক্ষমতায় ছিল, এখন যারা 1.5 মাস, বিএনপি এবং জামাত জোট এবং আমার ভাবির পোলারা, এরা ইউনূস সরকার, এই আদম ব্যাপারী প্রমাণ করে দিল শেখ হাসিনার বিকল্প নাই। শেখ হাসিনাই হচ্ছেন ক্রাইসিস ম্যানেজার। এদের ওনার বাইরে এরা যেতে পারবে না, এটা প্রমাণ করে দিতে। যারা দেশ চালাইতে পারে না, শেখ হাসিনা ছাড়া, দেশ চললেও না, তো একটা দল চালাইতে পারবে স্পিকার দিয়ে? এর কথা কে মানবে? কেউ তো মানবে না। উনি দলের নেতৃত্ব নিলে আওয়ামী লীগ তো খুঁজেই পাবে না। সারা দেশে মিলে আপনি একজন 1 লাখও বলি নাই, 1000 বলি নাই, 100, একজন আওয়ামী লীগের একজন কর্মীকে হাত উঠাইতে বলেন, দেখি শিরীন শারমিনের পক্ষে ভোট দেয় কিনা। এটা কি সম্ভব? সম্ভব না। আমাকেও যেমন আওয়ামী লীগের সভাপতি বানালে কোনো কাজই হবে না। 5 পয়সার মূল্য নাই, কানাকড়ির মূল্য নাই, তার বেলায় তাই কোনো মূল্য নাই। কেন আপনি আওয়ামী লীগের ওখানে? এটা চেষ্টা করবে, এটা বহু চেষ্টা করতেছে কম মারতে, এবং আওয়ামী লীগের ঐক্যবদ্ধ, বরং তারা আরো বেশি বেশি শেখ হাসিনার তারা তারা নিবেদিত হচ্ছে। এবং ওদের ভবিষ্যতে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে দিয়েই তো প্রমাণ হয়ে গেছে যে তারেক রহমান আগামীতে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী হবে। এই কথাটা বলার জন্য একটা চ্যানেল আমার বক্তব্য রেকর্ড করে আর ছাড়ে নাই। এই যে এখন যেটা আপনার এখানে বললাম, আমার এই কথাটা বলছি আমি শুধু, যে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার মধ্যে প্রমাণ হয়ে গেছে সজীব ওয়াজেদ জয় আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাদ দিয়ে দিছে, আপলোডই দেয়নি। যাই হোক, সেটা অন্য বিষয়। যেটা বলতেছিলাম, এটা মানবে না সরকার। এটা তথাকথিত এই মুসলাকা সরকার চেষ্টা করতে পারে। এই সরকার যেমন সব কাজেও ব্যর্থ হয়েছে, এই কাজেও ব্যর্থ হবে। আওয়ামী লীগ তার স্বরূপেই ফিরবে, শেখ হাসিনার নেতৃত্বেই ফিরবে। এখন বলবেন যে ন্যাচারাল ডেথ আছে, মানুষের মারা যাইতে পারে, তাহলে তো খুব খুশি হইতে পারে কেউ যে শেখ হাসিনা তো নাই, তাহলে সজীব ওয়াজেদ জয় ফিরবে। তারেক রহমানের মতো যদি লোকের এই দেশের বিএনপিরা মেনে নেয়, তারেক রহমানের বাংলাদেশের সবচেয়ে অযোগ্য নেতা হচ্ছে তারেক রহমান, দলীয় প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে। তারা যদি বিএনপি লোক মেনে নেয়, তাহলে সজীব ওয়াজেদ জয়কে কেন মানবে না? কেন মানবে না? সুতরাং
শেখ হাসিনার পরেও কোনো নেতার সুযোগ নাই দলের প্রধান হইতে, সেখানে সজীব ওয়াজেদ জয় থাকবে, সেখানে শিরিন স্পিকার দিয়ে কি শেখ হাসিনার বিকল্প আনা যায়? সম্ভবই না, এটা মানবেই না। শোনেন, যদি বিকল্প করা যেত তাহলে এই যে ইউনূসের বসিয়েছিল যে সারা জীবন ক্ষমতায় থাকবে, টিকতে পারে নাই। আওয়ামী লীগের এই নেতৃত্ব কেমন? আওয়ামী লীগকে আপনি কোনোভাবে চালাকি করে কিছু করতে পারবেন না। আওয়ামী লীগের তৃণমূল, আওয়ামী লীগের সাধারণ যারা নেতা, বড় নেতাদের আপনি ম্যানেজ করতে পারেন। আবার বলি, আমি কিন্তু বলছি একটা কর্মীও স্পিকারের কে সেনাপতি দলের নেতা মানবে না। আওয়ামী লীগের বড় বড় নেতারা মানতে পারে, কারণ তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার ব্যাপার আছে, সুবিধা এবং অসুবিধা দুইটা কারণে মেনে নিতে পারে। কিন্তু একটা কর্মীও হাত উঠাবে না যে তিনি শেখ হাসিনার পরিবর্তে বা শেখ হাসিনার উপস্থিত, শেখ হাসিনার থাকাকালীন কোন আওয়ামী লীগের নেতা এসে দাঁড়াইলো যে আওয়ামী লীগের সভাপতি, কেউ মানবে না। হ্যাঁ মানবে, যদি শেখ হাসিনা অর্ডার দেয় আজকে থেকে তুমি শিরিন চৌধুরীকে নেতা মানো, আজকে থেকে তুমি সাবের চৌধুরীকে নেতা মানো, আজকে থেকে শেখ হাসিনা যদি বলে আমি শেখ ফরিদ ঘোষণা করলাম, সরি, আমি 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 শেখ হাসিনা ঘোষণা করলাম যে আইবি রহমানকে মানো, আমি শেখ হাসিনা ঘোষণা করলাম শামীম ওসমানকে মানো, আমি শেখ হাসিনা ঘোষণা করলাম হাসান মাহমুদ, যার কোনো গ্রহণযোগ্যতা নাই বলে কেউ, আমি বলি না, তাকেও নাম বলে মানবে। শেখ হাসিনা যদি বলে তোমরা নওবেলকে মানো, কালকেই মানবে। শেখ হাসিনা যার নাম বলবে তারটা মানতে পারে, তারপর সম্ভাবনাটা, তারপর একটু ঝামেলা হইতে পারে, কিন্তু মেনে নিবে। কিন্তু কেউ যদি এই সরকার যদি কারোর নাম নিয়ে, এই সরকার যদি স্বয়ং আসমা থেকে ফেরেস্তা ধরে আইনা বলে এটা আওয়ামী লীগের আজকে সভাপতি, এই দেশের জনগণ মানবে না, আওয়ামী লীগের কর্মীরা তো মানবে না। কেন মানবে? কেন মানবে? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আর অন্যান্য তাহলে পার্থক্য আছে, বহু পার্থক্য আছে, সম্ভব না। এদের বুমেরাং হবে, বুমেরাং হয়ে যাবে। আসলে এরা কি করতে চায় আমরা আর কিছুদিন পরে দেখতে পারবো, কারণ শয়তান যখন ভালো কাজ করে বুঝতে হবে যে আরো 10টা মন্দ কাজ করবে। সেই জন্য আওয়ামী লীগদের আরো সতর্ক থাকা উচিত যে ওনাকে মুক্তি দেওয়ার ব্যাপারে খুবই সতর্ক থাকা উচিত। আওয়ামী লীগের জন্য সবকিছু নেগেটিভ না, আমি মনে করি। এই নিষেধাজ্ঞা যেটা ডক্টর ইউনূস অধ্যাদেশ আকারে দিয়েছিল, জামাত এনসিপি মিছিল করে দাবি আদায় করেছিল, সেটাকে আইনে পরিণত হয়েছে। তো এটা দেখবেন যে ওইরকম আরেকটা বিল পাশ করে 1/3 মেজরিটিতে আবার বৈধ হয়ে গেছে। জামাত এনসিপি বা এরা যারা আছে, এদের কাছে কিছু টাকা আছে, তো জুলাইয়ের অজুহাতে লুটপাট করা টাকা আছে। এই টাকার ধার কমলে পিছন থেকে লোকবল আস্তে আস্তে কমবে। একটু কমতে দেন, একটু সময় লাগবে, আস্তে আস্তে কমবে। চুরি করা টাকাগুলো নিয়োগ বাণিজ্য করা, বদলি বাণিজ্য করা, এগুলো নিয়ে কমবে, এগুলো নিয়ে অনেক কমবে। আমি আপনার কাছে একটা কথা বলি, সরকার ভালো চলতেছে, এই মবগুলোর পিছনে অর্থায়ন হয়, এই মবগুলোর পিছনে কারো পদত্যাগ আছে, এই মবগুলোর পিছনে কারো কারো প্রমোশন পাওয়ার আকাঙ্ক্ষা আছে। বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এই মবগুলো সৃষ্টি করাচ্ছে। এই মবগুলোর মধ্যে গ্রুপ ভিত্তিক ব্যবসায়িক ভিত্তিক লড়াই আছে। বিভিন্ন মব গোষ্ঠীকে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ আপনার হলো অর্থায়ন করে বিভিন্ন তার শত্রুকে দমাতে সে এই ধরনের আচরণ করছে। ফেসবুকে ওই খানকি ব্যবসা, জারজ, এইসব কমেন্ট এত করা ইজি ছিল না, যেভাবে কেজি দরে জামাত শিবির এখন প্রয়োগ করে এগুলো, এগুলো আওয়ামী লীগের সময় বলা ইজি ছিল না। তো অন্তত এই জায়গায় শৃঙ্খলা ছিল, এগুলো বলতে দিত না। এখন তো সওদার মতো নারী কর্মীদেরকে জামাত বানিয়ে মাঠে ছেড়ে দিয়েছে সার্ভিস দেওয়ার জন্য। তারা ভালো সার্ভিস দিচ্ছে, গুজব ছড়ানোর ক্ষেত্রে সার্ভিস দিচ্ছে। আমরা কি প্রতিশোধের দিকে যাব, নাকি আস্তে আস্তে সহনশীল আচরণ করব? বাংলাদেশের রাজনীতির কথা বলছি, এইটা স্থিতিশীল হওয়ার প্রয়োজন কিনা সেই প্রশ্ন করলে আমরা, কোনো একটা সরকার যখন ব্যর্থতার দিকে যায় তখন সে সেই ব্যর্থতা ঢাকার জন্য প্রতিশোধ পরায়ণ হয় এবং মিথ্যা মামলায় মানুষকে হয়রানি করা শুরু করে। আর যদি সরকার যদি গঠনমূলক কিছু করতে চায় তাহলে সেটা সবাইকে নিয়েই করতে চায়, এটা আংশিক কিছু না। জুলাই গণ অভ্যুত্থানের পরে যেই ভয়ঙ্কর ভাবে মিথ্যা মামলাগুলো ঘটেছে, ঘটনা মিথ্যা না, মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এটা মিথ্যা না, কিন্তু যাদের নামটা গণহারে সম্পৃক্ত করা হয়েছে রাজনৈতিক বিবেচনায়, সেটা তো মিথ্যা। তো সেই মিথ্যার শেষ হবে কবে? আমরা আসিফ নজরুল স্যার সে সময় বলতে আমরা শুনেছিলাম যে তিনি বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিব্রতকর একটা বিষয়, এই যে এতগুলো মিথ্যা মামলা এভাবে হয়েছে। তো তারাও স্বীকার করেছে, কিন্তু তারা সমাধান করেনি। আমার কাছে ঈদের আগে যে ঈদটা গেল খুবই ভালো লেগেছে। ঈদের 3 দিন আগে, মানে 3 কার্য দিবস বন্ধ হওয়ার আগে, কোর্ট বন্ধ হওয়ার আগে, এটা বড় একটা সংখ্যা মানে আসামিদের জামিন দেওয়া হয় যাদেরকে মিথ্যা মামলায় ব্যাপকভাবে জড়ানো হয়েছিল। সেই সংখ্যাটা অনেক বড়, কত মানুষকে জামিন দেওয়া হয়েছে। এই মানে জুলাই গণ অভ্যুত্থানের সময়ে যে অসহিষ্ণু পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা শেষ করতে চাই, সে জায়গা থেকে স্থিতিশীল
কথা বললে তো আগে বলতে হবে যে গাজী গ্রুপ যে পুরায়ে শেষ করে দিল, সেখানে এতগুলো মানুষ মারা গেল, একটা মামলা তো হলো না, তাই না? ওদের তো ভিডিও রয়েছে ওখানে, কারা কারা লুটপাট করতে গেছে, কে কয়টা টায়ার চুরি করে নিয়ে যাচ্ছে, তাই না? তো ওদের তো জুলাই স্প্রিট নাকি, যে চুরি করা, ওখান থেকে একটা ফ্যাক্টরি মালামাল লুটপাট করা। তো আমি তো বলি গাজী যারা পুড়েছে তারা হলো ভারতের দালাল। গাজী যারা পুড়েছে তারা ভারতের দালাল, কারণ গাজী টায়ার হলো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের এই টায়ার ফ্যাক্টরি পুরায়ে এখানে ইন্ডিয়ান 60% টায়ার ঢোকানো হয়েছে। তার মানে কি, তারা যারা পুড়েছে তারা ইন্ডিয়ান টায়ার গুলো বাংলাদেশে অ্যাভেলেবেল করার জন্য বাংলাদেশের একটা অ্যাসেটকে ধ্বংস করেছে। তো তারা ইন্ডিয়ার দালাল বলা যাবে না তাদেরকে?